নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আমি ডক্টর প্রবীর বাসু ফিরে এসেছি একটি ভিডিও বার্তা নিয়ে, রাইট ফ্রম মাই স্টুডিও। যারা যারা আমার আগের ভিডিওটি দেখেছেন অন স্কুটার বাইক সাপোর্ট, আশা করি আপনাদের পছন্দ হয়েছে এবং কিছু সুবিধা হয়েছে, তাই না? যারা এটা ভিডিওটি অনেকদিন পরে দেখছেন, আমার এই ভিডিও রিলিজ করার পরে, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, যদি আমার ভিডিওগুলো আপনার পছন্দ হয় তাহলে নিশ্চয়ই 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কারণ চ্যানেল সাবস্ক্রাইব করলে আপনারা জাস্ট একটা সাবস্ক্রিপশন, একটা জাস্ট বাটন টিপে দিচ্ছেন, কিন্তু আমার পক্ষে সেটা খুব একটা ইমপ্রুভমেন্ট, মানে আমার যে ইমপ্রুভ হচ্ছে, সেলফ ইমপ্রুভমেন্ট হচ্ছে না, লোকজন আমার কথা শুনছে এবং কথাগুলো লোকজনে ভালো লাগছে, সেটা আমার বোঝা খুব উচিত, যাতে আমি এরকম কন্টেন্ট আরো বেশি আমি, কারণ এগুলো একটা সর্ট অফ অটো ফিডব্যাক, আপনাদের কাছ থেকে আমি ফিডব্যাক পাই, ডাক্তারবাবু আপনি খুব খারাপ ভিডিও করেন, ডাক্তারবাবু আপনার ভিডিওটি ভালো, তাহলে কি আমি বুঝবো যে না, এই ভিডিওটা হয়তো আমার এই ভুল হয়েছে, তাতে আমার এইভাবে করা উচিত, যাতে আমি ভিডিওগুলো নতুন নতুন ভাবে করতে পারি, নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসতে পারি আপনাদের জন্য। এবং এই আমার কন্টেন্ট আপনারা জানেনই, বিশেষ করে যারা পুরুষ মানুষেরা আমাদের এখানে ভারতবর্ষে এবং বাংলাদেশে, যারা যারা আমার ভাইরা আছেন, আহ বেঙ্গলি বেসিক্যালি, আমার যারা আছেন সবাই আমরা বাংলাতেই কথা বলি, কিন্তু আমরা দেখেছি যে না, মানে যে আমাদের পার্শ্ববর্তী যা সব অঞ্চল থেকে অনেকজন পেশেন্ট যারা হিন্দিতে কথা বলেন, তারাও কিন্তু আমার ভিডিওটি দেখেছেন, শুনেছেন এবং অনেকটা লাভবান হয়েছেন বলেই তারা আমার আমার অনেক দূর থেকে, জানেন তো, বিহার বলুন, ঝাড়খণ্ড বলুন, সেখান থেকেও আমার কাছে পেশেন্ট তা এসছেন, যে বলেছে যে না ডাক্তারবাবু, আপনার ভিডিওগুলো দেখেছি, দেখে আমি কিছুটা অল্প বুঝেছি, কিন্তু তাতেও আমার যা বুঝে দেখেছি আমার লাভ হয়েছে বলে আপনার কাছে দূর থেকে এসেছি। সুতরাং আমি এটাই বলতে চাই যে নিশ্চয়ই আপনারা যদি আপনারা আমার কথাবার্তা গুলো পছন্দ করেন, তাহলে আমি যেগুলো বলছি, শুধু কথাবার্তা না, যেগুলো বলছি, যেগুলো যদি কোনো ইম্পর্টেন্ট আপনাদের জীবনে মনে করেন যেটা ইম্পর্টেন্ট, এবং আপনাদের মতো অনেক লোকেরা যারা ইনফরমেশন পান না, সঠিক ইনফরমেশন পান না, তাদের কাছে পৌঁছানো উচিত, এটা কিন্তু আপনাদেরও একটা কর্তব্য হিসেবে আমি বলবো। তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ যত সাবস্ক্রাইব করবেন, ততই আপনাদের মতো যারা যারা এই চ্যানেলটি দেখছেন বা আমার ভিডিওগুলো দেখছেন, তাদেরকেই কিন্তু ইউটিউব বলুন, ফেসবুক বলুন, যে মিডিয়ামে আপনি দেখছেন, তাদের অ্যালগোরিদম কিন্তু বিভিন্ন লোকজনদের এই ভিডিওটি দেবে। হ্যাঁ না, কারণ এটা নট আ পেড, এটা কোনো পেড ব্যাপার তো নয়, এটা যত অর্গানিক্যালি ভাবে লোকজনের কাছে পৌঁছানো যায় ততই ভালো। যাই হোক, অনেক কথা হলো, আমি যেটা আজকে ভিডিও যেটা আমি বানাতে চলেছি সেটা হচ্ছে অন প্রায়াপিজম। জানেন তো, মানে সামহাউ দি আদার বলতে পারেন বাই কোইন্সিডেন্স, লাস্ট 1 উইকের মধ্যে আমার দুজন পেশেন্ট প্রায়াপিজমে আসেন। লাকিলি লাকিলি একজন তো নিজেই নিজের ট্রিটমেন্ট তাড়াতাড়ি হয়েছে, ব্যাপারটা তাড়াতাড়ি ঠিকঠাক হয়ে যায়। সেকেন্ড পেশেন্টের জন্য আমি বলতে চাই যে অতটা বেশি ঝামেলার মধ্যে যেতে হয়নি, সিম্পল প্রসিডিওরে কিন্তু প্রাইভেসি বাস টেকেন কেয়ার অফ। কিন্তু আমার আগে আমি এরকম দুজন পেশেন্ট পেয়েছিলাম, যাদেরকে আমার বিভিন্ন রকম ইনভেসিভ প্রসিডিওর করতে হয়, এমনকি রাত বিরেতেও করতে হয়। এবং এবার আপনি জিজ্ঞেস করেন, মশাই প্রায়োপিজম প্রায়োপিজম বলছেন, প্রায়োপিজমটা কি? প্রায়াপিজম এবং বিভিন্ন রকম এরকম এমার্জেন্সি সিচুয়েশন, আমার যাদের হয়তো 1,000 জনের মধ্যে একজন ছেলের, পুরুষ মানুষের হয়তো হতে পারে, তখনই কিন্তু মানে সাংঘাতিক প্রবলেম হয়, যেমন প্রায়াপিজম বলুন, পেনাল ফ্র্যাকচার বলুন, এগুলো ভেরি আনকমন অ্যান্ড্রোলজিক্যাল এমার্জেন্সিস। সুতরাং এগুলো নিয়ে আমরা সব সব খুব একটা চর্চা করি না এবং আমরা খুব ডিসকাসও করি না। দেখবেন ভিডিও ইউটিউবেও দেখলাম ঘেটে, খুব একটা যে ভিডিও আছে তা নয়, বাংলাতে খুব মানে দু একটা ভিডিওই আছে আমি দেখলাম, কিন্তু তা বলে যে আমেরিকার কারোর হচ্ছে, ইন্ডিয়ার কারো হবে না তা তো নয়, তাই না? এবং সেটা আমি দেখলাম, আমি গত 7 দিনের মধ্যে দুজন পেশেন্টকে আমি খুঁজে পেয়েছি যাদের প্রায়াপিজম হয়েছে। প্রায়াপিজম হচ্ছে পেনাইল ইরেকশন উইচ ইজ নট রিলেটেড টু সেক্সুয়াল অ্যারাউজাল, মানে আমি কোনো ভিডিও বা আমার পার্টনারের সাথে সেক্স করছি না, আমার মাথায় কোনো ইরোটিক চিন্তা ভাবনাই নেই, হ্যাঁ, মানে যেটা আপনি বোধা বাংলা বলবেন দুষ্টু চিন্তা ভাবনাই আসেনি, কিন্তু পেনিসটা ইরেক্ট হয়ে গেছে, এবং ইরেকশন লাস্ট লঙ্গার দ্যান 4 আওয়ার্স, 4 ঘন্টা বেশি ইরেকশন হয়ে গেছে, এবং কিছুটা পেনও হচ্ছে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি বললাম? ইরেকশন, পেনিস শক্ত হয়ে যাওয়া, অনেকে তো বলছে ডাক্তার তোমার পেনিসই শক্ত হয় না, তাদের জন্য না, যাদের পেনিস শক্ত হচ্ছে কিন্তু সেক্সের সাথে রিলেটেড নয়, বা সেক্সুয়াল চিন্তার সাথে কোনো রিলেটেড নয়, বা আপনি কোনো কিছু কিছু চিন্তাই করেননি, আপনি শুয়ে আছেন, মর্নিং ইরেকশন হলো, সেটাই 4 ঘন্টা ধরে টেনে দিল, আপনি তো বুঝতেই পারছেন না আমার পেনিসটা তো, শক্ত হয়েই আছে হয়েই আছে। এবং এটা দেখুন, বাচ্চাদের ক্ষেত্রে যখন অ্যাডolescent পিরিয়ডে হয়, অনেক সময় দেখবেন বাচ্চাদের একটা নর্মাল ইরেকশন আসে, সেটা কিন্তু হরমোনাল চেঞ্জেস হচ্ছে বডিতে, এটা নয় যে বাচ্চা ভুলভাল চিন্তা করছে, তা নয়, এবং সেটা আপনি চলেছে, কিন্তু 4 ঘন্টা বেশি,
তাই জন্য আমরা একটা ইয়াং এজে একটা পাওয়া যায়, একটা একটা এলডারলি মানে একটা ম্যাচিওর এজে পাওয়া যায়। সুতরাং যদি এই ইরেকশনটা অনেকক্ষণ ধরে হচ্ছে এবং কিছুক্ষণ পরে দেখছেন আপনার পেনিসে ব্যথা হচ্ছে বিকজ অফ দ্যাট ইরেকশন, মনে রাখবেন এটা প্রায়াপিজম এবং দিস ইজ আ ইউরোলজিক্যাল অর অ্যান্ড্রোলজিক্যাল এমার্জেন্সি। হ্যাঁ, আমাদের মেল সেক্সুয়াল হেলথে কিছু কয়েকটা এমার্জেন্সি সিচুয়েশন হয়, যেমন যেমন পেনাল ফ্র্যাকচার একটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার, সেই নিয়ে আমার বিস্তৃত ভিডিও করাও আছে, দেখবেন আমার প্লে লিস্টে আছে। এবং তাছাড়াও আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি দেখবেন ডিসক্রিপশন সেকশনে, যেখানে আমার এই ছোট ছোট জিনিস অনেক কিছু জিনিস আপনি জানতে পারবেন ভিডিও মাধ্যমে, অনেকটা পিডিএফ ফরম্যাটেও আছে, একটা কোর্স করা আছে অনলি ফর ₹99। সেটা কিন্তু আপনি আমার drprobirbasu.com সাইট থেকে লাইব্রেরি সেকশন থেকেও কিন্তু আপনি অবভিয়াসলি ক্যান বি বট। এছাড়াও কিন্তু ফ্রি কোর্সেস ভিডিও কোর্সেস আমার করা আছে, আপনি দেখবেন drprobirbasu.com এ সবকিছু পেয়ে যাবেন। এছাড়াও মেল হেলথ অনলাইন যেটা কলকাতা.com যদি সাইটে যান, তাহলে বিভিন্ন রকম ফ্রি রিসোর্সেস পাওয়া যায়। ভিডিওটা আমি ওখানে দিইনি, এখানে আমার অনেক ব্লগ পোস্ট আছে, অনেক কিছু রিসোর্সেস আছে যেখানে আপনি এইসব জিনিস নিয়ে আলোচনা আপনি কিন্তু বুঝতে পারবেন এবং দেখবেন আপনাদের সুবিধাই হবে। এগুলো নিয়ে তো সচরাচর আমরা খুব একটা চর্চা করি না, তাই না? সুতরাং সেই জন্যই আমার এটা প্রতিবেদন বলতে পারেন। তো যাই হোক, যেটা বলছিলাম, তো এই ক্ষেত্রে আমাদের দুজন পেশেন্টের, একজন পেশেন্টের কিন্তু মর্নিং ইরেকশনের সময় হয়েছিল। দুজনেই কিন্তু কম বয়সী, ধরুন একজনের বয়স হয়তো 18 বছর, আর একজনের বয়স হচ্ছে গিয়ে এই মোটামুটি 25 বছর। 25 বছর যে ছেলেটি, যুবকের, তার কিন্তু আর্লি মর্নিং ইরেকশন হয়েছিল এবং সেটা পারসিস্ট করে অনেকক্ষণ হয়। সে আমায় হোয়াটসঅ্যাপ করেন, এবং কারণ সে আমার পুরনো পেশেন্ট ছিল এবং সে হি ওয়াজ সাফারিং ফ্রম ইরেকটাইল ডিসফাংশন। সে হয়তো কিছু চিকিৎসাও নিয়েছিল, অনেকদিন আবার ছিল না, তারপর সে সঙ্গে সঙ্গে সকালবেলা আমার চেম্বারে চলে আসেন। যারা যারা আমার কলকাতা চেম্বারের নাম্বার সবসময় জিজ্ঞাসা করেন, আমার কিন্তু সবসময় ডেসক্রিপশন সেকশনে দেওয়া আছে, নিশ্চয়ই আপনারা আসবেন, কোনো সমস্যা হলেই আমি নিশ্চয়ই আপনার জন্য আছি চিকিৎসার জন্য। এবং আমি সবসময় মনে করি যদি আর্লি যদি আসতে পারেন, তাড়াতাড়ি আসতে পারেন, তাহলে এই চিকিৎসা খুব তাড়াতাড়ি শুরু করে তাড়াতাড়ি আপনি ভালো হয়ে যেতে পারেন। আবার আমি আসছি যে এই তাড়াতাড়ি চলে আসেন এবং তাতে দেখা যায় যে এবার আমি তাহলে দুটো যে কেস সিনারিও বললাম, একটা 25 বছরে, আমি বলবো ট্রিটমেন্টটা কি করেছিলাম আমি বলবো, কারণ এইগুলো ভিডিও গুলো এটা আমি স্টুডিও সেকশন থেকে করছি, এগুলো একটু লং ফর্ম কন্টেন্ট, মানে একটু সময় নিই, ঠান্ডা মাথায় হাতে সময় আছে, তাড়াতাড়ি করলে ওই ছোট ছোট শর্টস গুলো দেখবেন আমার। তো ঠিক আছে। আর একজন বাচ্চা ছেলে, 18 বছরের ছেলে, সে কি হয়েছিল, তার একটা পেনাইল ট্রমা হয়েছিল ডিউ টু ওই আনইনটেন্ডেড বলতে পারেন জেনিটাল ম্যানিপুলেশন, প্রোন ম্যাস্টারবেশনের হ্যাবিট ছিল এবং সে অনিচ্ছাকৃত বেশি ভাবে জেনিটাল স্টিমুলেশন করে ফেলে এবং তাতে একটা চোট পায়। চোট পাওয়ার সময় তাকে সে ভাবে যে না, আমার ডাক্তারবাবু যেজন আসে সে একাই এসেছিল, কিন্তু ইয়াং ছেলে, কিন্তু খুব ইন্টেলিজেন্ট ছেলে। আজকালকার ছেলেরা খুব ইন্টেলিজেন্ট হয় আমি দেখেছি, এবং তারা খুব ইন্টারনেট স্যাভি হয়, বিভিন্ন জিনিস সে পড়াশোনা করে এসছে, পেনাইল ট্রমা কি, পেনাইল ফ্র্যাকচার কি, সেগুলো নিয়ে আমার সাথে ডিসকাস করি। ডাক্তারবাবু এগুলো আমি পড়েছি, এগুলো আমি কিন্তু কার সাথে কথা বলবো, বাবা মার সাথে কথা বলতে পারছি না, ভাইয়ের সাথে কথা করতে পারছি না, পাড়া প্রতিবেশীর সাথে কি কথা বলবো, কি বলবো। তো সে কিন্তু 2-3 দিন ওটা লুকিয়ে রেখেছিল, কাউকে কিছু বলেনি, কিন্তু ও মনে করছে যে না, ও আমার ইলেকশন হচ্ছে, তারপর থেকে ডাক্তারবাবু আমি ঠিক বুঝতে পারছি না, আমার পেনিসটা প্রথম দিন ফোলা ছিল, তারপরে তো আপনি দেখলাম নর্মাল হয়ে গেছে। আমি বললাম ভাই তুমি যে পেনিসটা দেখলাম যে অবভিয়াসলি একটু হার্ড ফ্ল্যাসিডের মতো ফিলিং, আদারওয়াইজ তেমন কিছু চোট আমি কিছু লক্ষ্য করিনি, মানে খুব ইঞ্জুরি সাইড বা টেন্ডারনেস বা ব্যথা, টিপলে ব্যথা হয়নি। এবং তাকে আমি বললাম ঠিক আছে, তুমি অত চিন্তা করো না, বিকজ ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয়, এগুলো পেশেন্ট এত মানে মানে উদ্বিগ্ন হয়ে যায়, খুব চিন্তা পড়ে যায়, মানে ফ্রিক আউট করে বেসিক্যালি, বুঝতে পারলেন তো? এত চিন্তা হয়ে যায়, তার ইরেকশন চলে যায়, মাথা থেকে ঘুম চলে যায়, মানে কারোর সাথে কিছু ডিসকাস করতে পারে না বলে আরো প্রবলেমটা পায়। এটা কিন্তু খুব সত্যি কথা, জানেন তো? যখনই আপনার কাছে পেনাইল অর্গ্যান নিয়ে পেনিসের কোনো প্রবলেম হয়, তখন আপনি কিন্তু ডিসকাস করতে পারছেন না, ডাক্তারবাবুর কাছে যেতে চাইছেন না, কি হলে কি হবে, লোকে কি ভাববে, এই করতে 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 না সময়টা নষ্ট হয়ে যায়। তো সেই ছেলেটিকে বলবো খুব তাড়াতাড়ি সে আমার কাছে আসে, আমি একটা পেনাইল ডপলার করতে দিই। পেনাইল ডপলারটা কি, আমি আসবো যখন আমি একটা বোর্ডে আমি আপনাকে ছবি এঁকে বোঝাবো যে পেনিসটা কি, পেনিসের অর্গানটা কি, কিভাবে ইরেকশন হচ্ছে, কখন পেনাইল ডপলার আমরা করছি। ঠিক আছে? তো এই ব্যাপারে আমি দেখি হোয়াইট বোর্ডটা আমি একটু খুলছি, লেট মি শেয়ার মাই হোয়াইট বোর্ড। দাঁড়া, এটা এটা। সুতরাং দাঁড়া এক সেকেন্ড।
হোয়াইট বোর্ড ডকুমেন্টস হোয়াইট বোর্ড পেয়ে গেছি। আশা করি আমার হোয়াইট বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন। ওকে। তো দেখুন, আমি আপনাকে একটা পেনিসের ছবি এঁকে আপনাকে আমি বোঝাবো। তারা কালার গুলো কোথায় গেল? ফর এক্সাম্পল, এটা যদি আপনার পেনিসের কাট সেকশন হয়, মানে পেনিসটাকে কেটে দিয়েছে, বিচ্ছিরি ব্যাপার কিন্তু বোঝার চেষ্টা করুন একটু। তো এর মধ্যে কর্পোরা ক্যাভার্নোসা বলে আছে, এবং ইউরিনটা হচ্ছে ফ্রম কর্পাস স্পঞ্জিওসাম। মানে এটা একটা বলতে পারেন তিনটে টিউব, তিনটে টিউব, ঠিক আছে। তিনটে টিউবের মধ্যে দুটো হচ্ছে কর্পোরা ক্যাভার্নোসা, যেখানে যখন আমরা উত্তেজনা হই, সেক্সের উত্তেজনা আসে, তখন ব্লাডটা হুসুস করে এই এই একটা লেকের মধ্যে, লেকটা হচ্ছে দুটো, তার মধ্যে একটা কমিউনিকেশন আছে, বুঝতে পারেন, কমিউনিকেশন আছে। এটা হয়তো একটু সরু কমিউনিকেশন হবে, মানে এখানে একটা লেক, এখানে আর লেক, ভেসেল, এখানে আর্টারি গুলো থাকে, এবং আর্টারি থেকে ব্লাড আসে, ভেন থেকে ব্লাডে চলে যায়। সুতরাং কি হয়, যে এখানে হচ্ছে মূত্রনালী, এটার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু এটা কর্পাস স্পঞ্জিওসাম, এখান থেকে ইস্যু আসে, ডিফারেন্ট, ইট ইজ নট রিলেটেড টু সেক্স। কি আছে পরবর্তীকালে, ইজাকুলেশন কি হয়, ইরেকশন কি হয়, ওটা নিয়ে পরবর্তীকালে আমরা আহ, বলবো। আমি এখন, ইটস নট দ্য ফোকাস অফ টুডেস ডিসকাশন। আজকে ডিসকাশন হচ্ছে যে এখানে গিয়ে প্রচুর এরম 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 চ্যানেল আছে, স্পঞ্জ, দুটো স্পঞ্জ বলতে পারবে। এবং যেমন স্পঞ্জে প্রচুর জল ঢাললে ফুলে ওঠে, তেমনি যদি প্রচুর ব্লাড এখানে চলে আসে, তাহলে এই জিনিসগুলো ফুলে উঠবে। ফুলে উঠলে কি হবে, এইটা বড় হয়ে গিয়ে এর একটা কভারিং থাকে, বুঝতে পারেন, টিউনিকা অ্যালবুজিনিয়া, বাক্স ফাসা, এই এই যে বাইরের কভারিং এর মধ্যে কিন্তু অনেক ভেন্স থাকে, জানেন তো, ভেন, এই ভেন, বা বুঝতে পারছেন, যদি এটা বড় হতে হতে এই লেয়ারটার উপর চাপ দেয়, তাহলে অবভিয়াসলি এই ভেন গুলো, মানে ধরুন এরকম বড় ছিল, চাপ দেওয়ার জন্য সরু হয়ে গিয়ে বুজে থাকবে, যতক্ষণ না চাপটা চলে যাবে। যেই চাপটা চলে যাবে, তখন আবার ভেন গুলো ব্লাডটাকে আবার আমাদের বডির মধ্যে ঢুকে যাবে। তাহলে ভেনো অক্লুসিভ ডিজিজ, যেটা আমরা অনেকে চিন্তিত থাকি, তখন কি হয়, এই এই ভেনাস অক্লুশনটা হয় না, এটা খোলাই থাকে, মানে কোনো প্রবলেমে খোলাই থাকে, যতই চিপচেন চিপচেন ব্যাপারটা কিন্তু চিপে চিপে বাইরের দিকে চলে যাচ্ছে, বন্ধ হচ্ছে না। তাহলে কোনোদিনও কিন্তু ইরেকশন হবে না, আপনি ওখানে পাইপ দিয়ে, হোস পাইপ দিয়ে ব্লাড দেবেন, এবং ভেন দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে এখন আমি পেনাইল ডপলার করে কি দেখবো? আমি যখন সফট পেনিসে একটা আল্ট্রাসাউন্ড বলাবো, তখন তো বেসিক্যালি খুব একটা কিছু বুঝতে পারবো না, না? পেনিসটা ফেটেছে, ফ্র্যাকচার হয়েছে, না কিছু প্রবলেম হয়েছে, টেপাটিপি করেছে, মানে ফর এক্সাম্পল মর্নিং ইরেকশনের সময় অনেকেই ভুল করে পেনিসটা এরকম করে নড়ে উল্টে দেয়, বা পুরন মাস্টারবেশন করতে গিয়ে প্রবলেম হয়ে গেছে, মুটকে দিয়েছে, হতে পারে। ইনজুরি তাহলে কখন হবে? যখন ব্লাড ফ্লোটা বাড়বে এই ভেসেলস এর মধ্যে, এই পুকুরগুলোর মধ্যে বেশি ব্লাড যায়। সেটা এখন একটা ল্যাবে গেলেন, ল্যাবে গিয়ে ডাক্তারবাবু বললেন আপনি তো এবার ইরেকশন করুন, তা বললে গিয়ে সঙ্গে সঙ্গে ইরেকশন হয়? হয়তো না। আপনি ল্যাবের সেটিং এ গেছেন, নতুন জায়গা, আপনার তো বেডরুমে আপনার ম্যাস্টারবেশন করা হ্যাবিট, বাইরে গিয়ে আমি কি করব? তখন আমরা কিছু ইনজেকশন দিই বা কিছু ট্যাবলেট। ইনজেকশনটা আমি সচরাচর দিতে চাই না, আমি সবসময় ট্যাবলেট দিই, কারণ ব্যাপারটা দেখবেন, ট্যাবলেট আর ইনজেকশন, ইনজেকশন হচ্ছে প্যাপাভেরিন ইনজেকশন মোস্ট জায়গাতেই দেওয়া হয়, এছাড়া ফেন্টোলামিন বা অ্যালপ্রাসোলিন ইনজেকশন দেওয়া হয়, কিন্তু বোধা জায়গা, মানে বেসিক্যালি মানে খুব হায়ার সেন্টার না হলে আপনাদের প্যাপাভেরিন ইনজেকশনই দেওয়া হয় ফর ডপলারের সময়। আমি যেটা পছন্দ করি, আমি ইনজেকশন পছন্দ করি না, আমি টাডালাফিলই খেতে বলি, টাডালাফিল 10 মিলিগ্রাম, 20 মিলিগ্রাম খেয়ে, আচ্ছা তা 15 মিনিট 20 মিনিট নিয়ে আসবেন, অবভিয়াসলি কেউ আপনাকে বলবে না মশাই এক্ষুনি আপনি ইরেক্ট করুন, এক্ষুনি আপনি ঝাড়া ঝাড়া করুন, অত টাইম বলবেন ডাক্তারবাবু আমাকে টাইম দিন, আমার অত তাড়াতাড়ি করতে পারি। তো আপনি পেনাল মাসাজ করলেন, ট্যাবলেটটা খেয়ে, তাহলে কি ট্যাবলেট বলুন কি প্যাপাভেরিন বলুন, দে আর অল
ফাইভ PD5 ইনহিবিটরস বা ফসফোডাইএস্টারেজ ইনহিবিটরস। এবার এনজাইম ইনহিবিটরস কি হয়, যেই দেখবেন ওই ওই কাজ করতে PD5 একটা এনজাইম, সেটাকে যখন বন্ধ করবে তখন কিন্তু প্রচুর ভেন গুলো ফুলে যাবে, আর্টারি গুলো ফুলে যাবে, আর্টেরিয়াল ডাইলেটেশন। এবং এই যে ট্রাবেকুলার টিস্যু মানে এই যে স্পঞ্জ গুলো কিন্তু ফুলে যাবে, তাতে ব্লাড গুলো হুসুস হুসুস করেছে। খালি ওষুধ খেলে হবে না, আপনাকে একটু মেন্টাল স্টিমুলেশন রাখতে হবে, পেনাইল মাসাজও করতে হবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এবার অনেকে কি করে, ইনজেকশন দেন। ইনজেকশনটা একটা জায়গায় দিতে পারেন, একদম ডাইরেক্টলি চলে যায়। মানে পাপাভেরিন ইনজেকশনটার জন্য কি হয় যে যখন একটা জায়গায় ইনজেকশন হলো তাড়াতাড়ি ব্লাড ফ্লোটা ওখানে চলে এলো, এনগজড হয়ে গেল, আল্ট্রাসাউন্ড দিয়ে দেখা হলো। মুশকিল হলো যে তখন হয়ে গেল বাড়িও চলে এলেন সে পেশেন্ট, কিন্তু তারপর দেখা যায় ইরেকশন তো হলো কিন্তু এই নরম তো আর হচ্ছে না। খুব চিন্তার ব্যাপার। 4 ঘন্টা হয়ে গেল, তার মানে প্রায়াপ্রিজম হচ্ছে। এবং যাদের ইনজেকশন এটা খুব কমন, কিন্তু আমার একজন পেশেন্ট ইনজেকশন লাগিয়েই, ও তো নর্মাল পেনাল স্টিমুলেশন হয়েছিল, আমি ওরাল টার্লাফিলি দিয়েছিলাম, কম বয়সী ছেলে, তার কিন্তু ইনজেকশন, প্রথম পেশেন্টে ইনজেকশন হয়েছিল, এই পেশেন্টে কিন্তু ইনজেকশন হয়নি। এবং তাতেই দেখা যাচ্ছে যে সেদিনও প্রবলেম হয়নি, তার পরের দিন গিয়ে প্রবলেম হলো। ভোরের বেলার দিকে ইরেকশন হলো হলো 6টার সময় ঘুম ভাঙলো, 10টা বাজলো, 11টা বাজলো, কিছুতেই কিছু কিন্তু নরম আর হচ্ছে না। তার অবশ্য ব্যথাটা আসেনি। তারপরে আপনি কিন্তু প্রথম দিকে সে একটু এক্সাইটেড হয়ে গেছে, কি করব কি করব, কিন্তু তারপরে সে মোটামুটি 3 সাড়ে 3 ঘন্টার পরে কিন্তু পেনিসটা ডাউন হয়ে, তখন সে আসে। এবং অবভিয়াসলি তার ট্রিটমেন্ট তখন তো নিজেই করে নিয়েছে, সামহাউ ডাউন হয়ে গেছে। কিন্তু সেকেন্ড পেশেন্ট, যে প্রথম 25 বছর বয়সী ছেলে, সে আমার এমার্জেন্সিতে আসে, আমার ওপিডি তে আসেন। অবভিয়াসলি এমার্জেন্সি ট্রিটমেন্ট করে তাকে হসপিটালের সেট আপে নিয়ে যেতে হতো, কিন্তু তাকে আমি সিম্পল আইস প্যাকস দিয়েই দেখলাম যে পেনিসটা তাড়াতাড়ি নরম, একদম তাড়াতাড়ি এসেছিল। 8টার সময় হয়েছিল, ও আমার কাছে 10টার সময় এসেছিল। চলো মনে রাখবেন, যদি প্রায়াপ্রিজম সত্যি হয়, তাহলে কিন্তু আপনি যদি নর্মাল আইস প্যাকস বরফে সেক দেন, তাহলে সেই জিনিসটা একেবারে ভ্যাসো কনস্ট্রিক্ট হবে, আর্টারি গুলো বেশি আর ব্লাড যাবে না, এবং ব্লাড বেশিক্ষণ জমা থাকবে না, যেই জমা থাকবে না তখনই ভেন গুলো খুলে গিয়ে ব্লাডটাকে আউটলেট। ব্যথা কখন হবে, যখন অনেকক্ষণ ব্লাড 4 ঘন্টা বেশি থেকে যাচ্ছে এবং ডিঅক্সিজেনেট, মানে অক্সিজেন, ব্যাপারটা বুঝতে পারছেন তো, পেনিস তো অক্সিজেনটা নিয়ে নিচ্ছে, কিন্তু যে ব্লাডটা রয়েছে, আমরা তো সবসময় ব্লাডটা তো সবসময় মুভ করছে হার্টের পাম্পিং এর জন্য, কিন্তু ব্লাডটা যদি নর্দমায় নোংরা জলের মতো থেকে যায়, তখন কি হবে, তখন হচ্ছে কি অক্সিজেনটা তো আমার টিস্যু নিয়ে নিয়েছে। সুতরাং ডিঅক্সিজেনের ব্লাড, কালো ব্লাড, কোনো কাজের নয় ব্লাড, এবং অনেক সময় ক্লট হয়ে যায় এইসব ব্লাড, তখনই শুরু হয় প্রবলেম। খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রায়াপ্রিজম, আশা করি এটা ছোট্ট একটা, এটা দিয়ে আপনাকে মোটামুটি বোঝাতে পারলাম যে প্রায়াপ্রিজম কি হতে পারে, কেন হতে পারে। এবং দেখুন, এটা মোস্টলি ইস্কিমিক প্রায়াপ্রিজম নিয়ে আমরা বলছি, নন ইস্কিমিক প্রায়াপ্রিজম একটা ডিফারেন্ট এন্টিটি, সেই নিয়ে আমি পরে বলবো। কারণ খুব কম লোকেরই হয় এবং সেটা পোস্ট ইনজুরি হয়, ডাইরেক্টলি কোনো পেলভিক ফ্র্যাকচার হলো কি আমরা, যে আমাদের পেনিসের ওখানে চোট লাগলো তখন হতে পারে, বাট দ্যাট ইজ আ ভেরি রেয়ার ফেনোমেনন। দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফেনোমেনন ইজ ইসকিমিক প্রায়াপ্রিজম, যেটা নর্মালি হতে পারে সকালবেলা ঘুম উঠে পেনিসটা শক্ত হয়ে গেছে, এটা কন্টিনিউয়াস হচ্ছে, অর আফটার পেনাইল ডপলার। সুতরাং পেনাইল ডপলার কিন্তু অত মানে ইজিলি নেবেন না, দিস ক্যান বি হ্যাপেন আফটার ইনজেকশন মোস্টলি। সেই জন্য আমি যখন পেনাইল ডপলার করতে বলি, যদিও পেনাইল ডপলার খুব ভালো ইনভেস্টিগেশন, কিন্তু পেনাইল ডপলার যখন করতে বলি তখন অবশ্যই আমি বলবো খুব প্রবলেম না হলে ট্যাবলেট নিয়ে দেখুন, যদি ফেল হয় তখন ইউ ক্যান গো ফর এন ইনজেকশন, রাইট? তো এই গেল একটা খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। এছাড়া আমি আপনাকে একটা শেয়ার ভিডিও করে দেখতে চাই যে যদি এই দুজন পেশেন্টের কনজারভেটিভ ট্রিটমেন্ট, মানে সিম্পল আইস প্যাকস চিপে রাখা, তাতে যদি না হয় তাহলে কি ট্রিটমেন্ট হতে যায়, এটা আমি ইউটিউবে আর একটি অন্য আমাদের এইউএ যেটা গাইডলাইন্স গুলো আমাদের হয়, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাকে। আহ দাঁড়ান, আমি দেখিয়ে দিচ্ছি, এক second। তো দেখছেন তো এটা, আমরা কোর ভিডিও সেকশন, এইউ ইউনিভার্সিটি, আমাদের ইউনিভার্সিটি, যেটা আমরা যখন আমরা পড়াশোনা টড়াশোনা করতাম অবভিয়াসলি এখান থেকে আমরা আমেরিকান ইউরোলজি অ্যাসোসিয়েশন থেকে দেখছিলাম। তো এই ভিডিওটি আমি পাই, এবং এটা দেখবেন বেড সাইড প্রায়োরিটি রিডাকশন, এটা আপনাদের আহ, খুব ইম্পর্টেন্ট দেখবেন। আমি আপনাকে দেখাচ্ছি এগুলো, হয়তো আপনারা দেখলে যারা লেম্যান তারা হয়তো বুঝতে পারবেন না যে কি হচ্ছে ঘটনাটা। তো
দাঁড়ান আমি আপনাকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এটাতে কি হচ্ছে, ওরা কি করেছে, যে যদি কোনো রক্ত আটকে থাকে, তাহলে আপনার কি করতে, বরফ এসে ভ্যাসো কনস্ট্রিক্টর হলো না, আপনি কোনো একটা ইনজেকশন ইনজেকশন দিয়ে সেই ব্লাড ফ্লোটাকে কাট অফ করবো। অবভিয়াসলি লোকাল অ্যানেস্থেশিয়া, দেখুন লোকাল অ্যানেস্থেশিয়া দেওয়া হচ্ছে, লোকাল অ্যানেস্থেসিয়া জায়গাটাকে সুন করে দেওয়া হচ্ছে, এবং তারপরেই একটা ইনজেকশন। দেখুন কি করা হচ্ছে, পেনিস গ্ল্যান্ড স্টিপ, আমরা কিন্তু গ্ল্যান্ড স্টিপ মানে যে সফট পেনিস হেড, সেখানে একটা এরকম একটা নিডল ফোটে, নিডল ফোটালে কি হয়, দেখুন কি বলছে। হাইপক্সিক ব্লাড মানে হচ্ছে কালো রক্ত বেরোচ্ছে, দেখুন এটা কিন্তু দেখতে এতটা মানে খুব সাংঘাতিক, কিন্তু মনে রাখবেন এটাই হচ্ছে ট্রিটমেন্ট। যে রক্তটা জমেছিল সেটাকে আমরা একটা নিডল ফুটিয়ে কিন্তু বের করে দিচ্ছি, পেশেন্ট ব্যথা পাচ্ছেন না, কারণ তাকে লোকাল অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। দেখুন এই জিনিসটাও সেম থিং, তো একটা নিডল দিয়ে ওই কালো রক্তগুলো বের করলে, কালো রক্ত বেরোলেই কিন্তু পেশেন্টরা সব ঠিক হয়ে যায়। সময় লাগে, শক্ত হয়ে থাকলে ব্যাপারটা নরম হতে একটু সময় লাগে, কিন্তু আস্তে দেখুন এটা কি করছে, মাসাজ করা হচ্ছে, মাসাজ করা হচ্ছে এবং কালো রক্তটা বেরোচ্ছে। অনেক সময় দেখবেন এখানে একটা, এই দেখুন ফিনাইলেফ্রিন একটা ইনজেকশন দেওয়া হয়, ফ্রেনিন বলে পাওয়া যায়, অ্যানাস্থেসিস্ট বন্ধুরা খুব ইউজ করেন যখন স্পাইনাল অ্যানাস্থেসিয়াতে ব্লাড প্রেশার কমে যায় তখন দেওয়ার জন্য। এতে কি হয়, ভ্যাসো কনস্ট্রিক্ট মানে ব্লাড ভেসেল গুলো চিপে যায়, তাহলে ডাইরেক্টলি যদি আপনি ওই যে ছবিটি দেখেছিলাম মনে আছে, বড় বড় গহ্বর, যদি একটা জায়গায় আপনি দিয়ে দেন তাহলেই কিন্তু পুরো চ্যানেলটা ওটা ব্লাড ফ্লোটা কমে যায়, এবং আস্তে 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 দেখুন পেনিসটা নরম হয়ে যায়, ভালো করে ড্রেসিং করে দিতে হয়, এবং তাতেই কিন্তু পেশেন্টের অনেকটা সুবিধা হয়। তাহলে প্রায়াপ্রাজম নিয়ে আমরা খুব, এটা খুব ডিফিকাল্ট হয়তো আপনার মনে হচ্ছে, কিন্তু ইজিলি আমি বলার আপনাকে চেষ্টা করলাম, কেন হতে পারে বলার চেষ্টা করলাম, কি হতে পারে সেই জন্য তার ইমিডিয়েটলি কি করা উচিত, বরফে সেঁক দেওয়া, রিল্যাক্স হওয়া, দেখবেন অত যত আপনি চিন্তা করবেন আপনার ব্লাড প্রেশার বাড়বে, তাতে আরো প্রবলেম বাড়বে। জাস্ট আপনি আইস প্যাকসে চিপে থাকো, অনেক সময় লাভ হয়ে যায়, আমার যে প্রথম পেশেন্ট তাই করেছিল, কম বয়সী ছেলে। এবং তারপরেও যদি প্রবলেম হয় ডাক্তারবাবুর কাছে একটু তাড়াতাড়ি চলে আসতে হবে, উইদিন দ্য গোল্ডেন পিরিয়ড, গোল্ডেন পিরিয়ড মানে 4 ঘন্টা অব্দি আপনি ওয়েট করবেন না, তার আগেই ডাক্তারবাবুকে চলে আসুন। আমাকে যদি না পান তাহলে অবশ্যই কোনো কোনো হসপিটালে চলে যান, কাছাকাছি হসপিটালে চলে যান। এই সিম্পল প্রসিডিওর দেখানো অর্থ, দেখুন আমি কোনো কপিরাইট ইস্যুর মধ্যে যাচ্ছি না, আমি আম টেকিং দ্য ফুল যে না আমি অমুক এইউএ ইউনিভার্সিটি থেকে আমি অনেক কিছু ইউজফুল ভিডিও পাই, এই ভিডিওটা আপনাকে দেখানো অর্থ ছিল যে এই এই একটা সিম্পল প্রসিডিওর, এর জন্য পুরোপুরি অ্যানেস্থেসিয়াও লাগে না, সিম্পল প্রসিডিওর দ্বারা আপনি নর্মাল হয়ে যাবে যদি একটু টাইমে আসেন। যদি টাইমে না আসেন তাহলে অনেকগুলো সার্জারি হয়, সেই সার্জারি গুলো ওইখানেই দেখবেন এইউএ ইউনিভার্সিটি কোর কারিকুলামে অনেকগুলো সার্জারি দিয়েছে, হয়তো দে আর ভেরি কমপ্লিকেটেড সার্জারি, সেগুলো আমি আজকে বলতেও চাই না। তাহলে আজকের জন্য এইটুকু রইলো, যদি আপনারা কোনো জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই আমার ভিডিও কমেন্ট করবেন, এটা লম্বা লম্বা ভিডিও বলে দিচ্ছি কারণ এটা একটা এডুকেশনাল ভিডিও, মনে রাখবেন এই নিয়ে সচরাচর আমরা খুব একটা ডিসকাস করি না, কিন্তু এগুলো ডিসকাশন দরকার আমি মনে করি। সুতরাং আপনি নিশ্চয়ই আমার ভিডিওগুলোতে সাবস্ক্রাইব করবেন যদি না সাবস্ক্রাইব করে থাকেন, এবং বিভিন্ন রকম ভিডিও আছে জানেন তো, অনেক রকম ভিডিও আপনি প্লে লিস্টে দেখুন, প্রচুর ভিডিও আছে যেগুলো খুব এই বিষয় নিয়ে হোক কি অন্য বিষয় নিয়ে হোক, যেগুলো সচরাচর আমরা ডিসকাস করি না, আমাদের মাথায় আসে কিন্তু সামাও কেউ বলতে চায় না, বা কাকে জিজ্ঞেস করবো সেগুলো হয় না। এছাড়াও যদি আপনি চান আমাকে দেখাবার জন্য, তাহলে অবভিয়াসলি আমার কলকাতার চেম্বারের নাম্বার আমি দিয়ে রাখি, 7643081355, বা আমার অনলাইন যদি আপনি চান তাহলে অনলাইনের মাধ্যমে আমার অ্যাপটাও ডাউনলোড করতে পারেন, এখন অবশ্যই থার্ড পার্টি অ্যাপের সাথেও অনেক লিঙ্ক করা আছে, সেখানেও আপনি আমার ভিডিও কনসালটেশন করতে পারেন। আজকের জন্য এটুকু রইলো, নিশ্চয়ই আমি আসবো একটা ভিডিও নিয়ে, আপনারা ডিসকাস করুন, আপনারা কমেন্ট করতে থাকুন। নেক্সট ভিডিওটি কি করতে আমার কি করতে আমাকে চান, নিশ্চয়ই আমি সেটা নিয়ে একটু পড়াশোনা করেই আপনাদের কাছে আসবো ভিডিও। সাথে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আবার আমি আসবো।